মিউজিয়াম বা জাদুঘর আমি খুব একটা দেখতে পছন্দ করি না, কারণ মিউজিয়াম থেকে বেরোনোর পর এখানে পরিবেশিত তথ্য আমার খুব একটা মনে থাকে না। কিন্তু এই জাদুঘর বা মিউজিয়ামটি ছিল একটু আলাদা। এই জাদুঘর বা সংগ্রহশালায় আমাদের কিছু মনে রাখার দরকার নেই। আমরা যখন এখানে ঘুরে ঘুরে দেখব, তখনই আমরা এর সমস্ত বিষয়বস্তুগুলোকে ভালো মতো বুঝতে পারবো, আত্মস্থ করতে পারবো এবং অনুভব করতে পারবো। আর এখানের অনুভূতিগুলো কোনো রকম পরিশ্রম ছাড়াই আমাদের মনের কোণে বাসা বাঁধবে। যদি আপনি যে কোনো কারণবশতই হোক না কেন আন্দামানের সমুদ্রে স্নরকেলিং, সি ওয়াক বা স্কুবা ডাইভ না করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশ্বাস করুন, এই মিউজিয়াম বা জাদুঘরে আপনি সমুদ্রের সমস্ত বস্তুকেই দেখতে পাবেন। আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা। এই মিউজিয়াম বা জাদুঘরটি ছিল প্রচণ্ড সুন্দর, আর এখানকার উপস্থাপনা ছিল অসাধারণ। এই ভিডিওর মাধ্যমে আমি সেদিন আমাদের নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা ভ্রমণের অভিজ্ঞতাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী, আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। নমস্কার, শুভ সকাল সকলকে। আজকে আমাদের তৃতীয় দিন আন্দামানের পোর্ট ব্লেয়ারে। আজ আমরা যাব নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা এবং অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখতে। এই দুটি মিউজিয়ামই আমরা যে লোকেশনে আছি, অর্থাৎ আমাদের হোমস্টে যে লোকেশনে আছে সেখান থেকে খুব কাছে। এরপরে আজ আমাদের প্ল্যান আছে এই দুটি মিউজিয়াম দেখে আমরা করবিন্স কব বিচে যাব, সেখানে স্নান করার জন্য। পোর্ট ব্লেয়ারে সব বিচে কিন্তু আপনি স্নান করতে পারবেন না। করবিন্স কব এমন একটি বিচ যেখানে স্নান করা যায়। দেখা যাক কতটা আমরা করতে পারি। মিউজিয়াম দেখা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা আজকে করবিন্স কব বিচে যাব স্নান করার জন্য। চলুন যাওয়া যাক। আমরা আমাদের স্কুটিটি আগের দিনই রেন্ট করেছিলাম। এরপরে হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা আবারও আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা প্রথমে যাব নাভাল মেরিন মিউজিয়াম। মোবাইলে গুগল ম্যাপে নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। না, পোর্ট ব্লেয়ারে নেটওয়ার্ক বেশ ভালোই ধরে। আজকে আমাদের পোর্ট ব্লেয়ারের তৃতীয় দিন। আজ বেশ কয়েকটা জায়গা ঘুরে নেব বলে বেরোলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা, এবং নাভাল মেরিন মিউজিয়াম দেখে আমরা চলে যাব অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখতে। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের পরে আমরা যাব করবিন্স কব বিচ। ওখানে আমরা সমুদ্রের জলে স্নান করব। পোর্ট ব্লেয়ারে প্রচুর বিচ থাকলেও সব বিচে কিন্তু আপনি স্নান করতে পারবেন না। করবিন্স কব এমন একটি বিচ যেখানে স্নান করা অ্যালাউড। আমরা ওখানে স্নান সেরে চলে যাব চিড়িয়া টাপু। আজ আমরা চিড়িয়া টাপুতে সূর্যাস্ত দেখব। আজ আমাদের এটাই প্ল্যান। আমরা পৌঁছে গেছি নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকাতে। নাভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকাতে পৌঁছে সামনে থেকে এটিকে বেশ মনোরম লাগলো। চলুন এবার ভেতরে ঢুকে দেখি এর ভেতরটা কেমন। বাহ, ভেতরটাও তো বেশ সুন্দর। এটি একটি ব্লু হোয়েল বা নীল তিমি। সবুজের সমারোহের মাঝে তথ্যের ভাণ্ডার। এ যেন এক কথায় অভূতপূর্ব। এটি হলো সেলফি পয়েন্ট। এখানে লেখা আছে সেলফি পয়েন্ট। এই দুটি রকেটের মাঝে আপনি সেলফি তুলতে পারেন। ব্যাপারটা বেশ মজার কিন্তু। লো ফ্লাইং এয়ারক্রাফট। এখানে একটি দোকানও আছে। চলুন দোকানটি থেকে ঘুরে আসা যাক।
যে কোনো সমুদ্রের ধারে গেলে আপনি যে সমস্ত হাতে বানানো জিনিসপত্র দেখতে পান সে সবকিছুই এখানেও পাওয়া যাচ্ছিল। তথ্যের ভাণ্ডারে পরিপূর্ণ এই নেভাল মেরিন মিউজিয়ামই আজ আমার ভিডিওর বিষয়বস্তু। প্রচুর তথ্যের উপস্থিতির দরুন শুধু এটির উপরেই আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি। আমাদের পোর্ট ব্লেয়ারের তৃতীয় দিনের ভ্রমণকে আমি দুটি পর্বে ভাগ করেছি। এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে আমি নেভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকাকে আপনাদেরকে ভালো করে দেখিয়েছি। আর দ্বিতীয় পর্বে প্রধানত আছে করবিন্স কভ বিচ এবং চিরিয়া টাপু। এখানে জড়োয়া লোকেদের জীবনকে ভালো করে দেখানো হয়েছে। তারা কেমন পরিধান পরে, কেমন করে শিকার করে এবং তাদের জীবনযাপন কেমন, এইসবই এখানে তুলে ধরা হয়েছে। আর কথা বলতে বলতেই আমি চলে এসেছি প্রথম ঘরটিতে। এটি হলো কোরাল ঘর। এখানে ছিল বিভিন্ন ধরনের কোরালের সমাহার। এর মধ্যে বেশিরভাগ কোরালই আমরা আমাদের শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ ভ্রমণের সময় দেখেছিলাম। আর যদি আপনি জলজ অভিজ্ঞতা বা ওয়াটার অ্যাক্টিভিটিসে আগ্রহী হন তাহলে আপনি স্কুবা ডাইভ, স্নরকেলিং বা সি ওয়াক করার সময় এই সব জিনিসগুলোকে অর্থাৎ কোরালগুলিকে এদের আসল জায়গায় দেখতে পারেন। মেরিন মিউজিয়াম দেখার পর ওই দিনই আমরা চলে গিয়েছিলাম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখতে। কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের ভিডিও আমি দিতে পারবো না, কারণ অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউড ছিল না। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কোরাল ছিল এবং প্রত্যেকটা কোরালের নামও লেখা ছিল। তবে ওই মিউজিয়ামে যা হয় এতগুলো কোরালের নাম একবারে মনে রাখা আমার পক্ষে তো সম্ভব হয়নি। যেহেতু আমরা পোর্ট ব্লেয়ার আসার আগে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ ঘুরে এসেছিলাম এবং স্বরাজ দ্বীপে স্নরকেলিং বা সি ওয়াক করার সময় অথবা শহীদ দ্বীপে স্কুবা ডাইভ করার সময় আমি যেটা লক্ষ্য করেছিলাম যে এই সমস্ত কোরালের নাম দেওয়া হয় কোরালগুলির আকার এবং রঙের উপরে ভিত্তি করে। কাজেই কনসেপ্টটা একটুখানি বুঝতে পারলে আমার মনে হয় কোরালগুলির নাম মনে রাখা অতটা কঠিন হবে না। এখন আমি এসেছি মেরিন মিউজিয়ামে, আর মেরিন মিউজিয়ামের ভিতরে যে কোরালের ঘরটা এখন আমি সেখানেই দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর রকমের কোরাল রয়েছে। তাদের মধ্যে কয়েকটি হলো ব্রেন কোরাল, ব্লু কোরাল, কলিফ্লাওয়ার কোরাল, মাশরুম কোরাল। আমরা যখন ন্যাচারাল ব্রিজে গেছিলাম বা স্কুবা ডাইভ করার সময়ও আমরা এই সমস্ত কোরালকে নিজের চোখের সামনে দেখেছিলাম। স্কুবা ডাইভ করার সময় যদিও কোরালে হাত দিতে দেয় না, কিন্তু ন্যাচারাল ব্রিজে আমরা যখন গেছিলাম তখন আমাদেরকে গাইড সমস্ত কোরালের নাম বলে দিয়েছিলেন এবং আমরা সমস্ত কোরালকে সমুদ্রে দেখেছি এবং হাতে ছুঁয়েওছি। যেহেতু আমরা সমস্ত কোরালকে এক্সপিরিয়েন্স করে এসেছি, অনুভব করে এসেছি, তাই এখানে আমাদের এই কাঁচের দেওয়ালের ভিতরে কোরালগুলিকে দেখতে খুব একটা ভালো লাগছে না। যেমন এই যে কোরালটা দেখুন, রেড কোরাল, এটা আমরা যখন নীল আইল্যান্ডে অর্থাৎ শহীদ দ্বীপে যখন আমরা পাথরের উপর দিয়ে হাঁটছিলাম সেই পাথরের চারিদিকে, পাথরের গায়ের চারিদিকে এই কোরালগুলো লেগেছিল। আমরা ওই পাথরের উপরই পা দিয়ে দিয়ে চলছিলাম। আর এই জন্যই হয়তো সকলে সবার প্রথমে পোর্ট ব্লেয়ারে ঘোরে এবং তারপরে হ্যাভলক বা নীল আইল্যান্ডে যায়। আমরা উল্টো দিক থেকে শুরু করেছিলাম, হ্যাভলক নীল ঘুরে এসে পোর্ট ব্লেয়ারে এসেছি। সামনে থেকে সমস্ত সামুদ্রিক জীবকে দেখায়, এগুলিকে মিউজিয়ামে দেখতে আর ভালো লাগছে না। এটি হলো শেল রুম, এখানে সমস্ত শঙ্খ রাখা আছে।
তবে ন্যাচারাল ব্রিজে ঘুরে আসার ফলে বা স্কুবা ডাইভ করে আসার ফলে আমরা এখন কোরালগুলিকে দেখে বুঝতে পারছি ওটির নাম কি হতে পারে। এটি হলো টার্বোশেল। এটি হ্যাভলক বা নীল আইল্যান্ডে, তবে প্রধানত নীল আইল্যান্ডে এই শেলগুলি আপনি প্রচুর পরিমাণে দেখতে পাবেন। কোরাল কি করে চিনতে পারবেন তার একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে চাই। যেমন কলিফ্লাওয়ার কোরাল ফুলকপির মতনই দেখতে এবং সি কুকুম্বার কিছুটা শশার মতনই দেখতে। এর পরেরটিতে রাখা ছিল কোন শেল। এটি হলো কোন শেল রেড, অর্থাৎ লাল রঙের কোন শেল। তার পরেরটিতে আছে চিতা শেল। আর এটি হলো পয়েন্টেড ওনিয়ন শেল। শিপ শেড মিউরেক্স। এটি হলো রেয়ার রাইট হ্যান্ডেড শেল। এটি হলো বার্মা শেল। এটি হলো নটিলাস। এর ব্যাপারে প্রচুর তথ্য এখানে রয়েছে। এটি হলো টার্বোশেল। দেখুন এটা দেখতে কি সুন্দর, আর এর ব্যাপারেও কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। কোরালের মতনই প্রচুর সময় ধরে আপনি যদি শেলগুলিকে দেখতে থাকেন তাহলে আপনিও বুঝতে পারবেন শেলগুলির নামকরণ কেমন করে হয়েছে। এটি হলো সাইপ্রিয়া। এটাকেও দেখতে কিন্তু বেশ সুন্দর, একটু অন্যরকম, আর এর ব্যাপারেও প্রচুর তথ্য রয়েছে। কিছু কিছু শেলের নাম এখানে একটু অন্যরকম, যেগুলো আমরা সাধারণভাবে বুঝতে পারবো না, কিন্তু বেশিরভাগই তার আকার এবং রঙের উপরে ভিত্তি করেই দেওয়া। কনসেপ্টটা বুঝে গেলে এগুলির নাম মনেও থেকে যাবে। এটি হলো ইউনিভেল বা গ্যাস্ট্রোপডস। এরপরে ছিল ট্রকাস। এই বিভিন্ন প্রজাতিগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটিকে একটু পজ করে পড়ে নিতে পারেন। শেল ফ্রম সঙ্গীতা ট্রেডার্স। এগুলি সবই ছিল অ্যাসর্টেড শেল। উপরেরটি ছিল টার্বো শেল। এটি হলো কাম শেল। এগুলি হলো স্মল টার্বো শেল বা ছোট টার্বো শেল। ব্ল্যাক মৌলি শেল। এগুলি হলো ব্ল্যাক মৌলি শেল। দেখুন এগুলো কিন্তু একটু অন্যরকম। তবে কিছু কিছু শেলের নাম একটু আলাদা ছিল, যেমন ট্রোকাস, মিউরেক্স, গ্যাস্ট্রোপডস। এগুলো এখানে দেখে গেলেও মনে রাখা একটু অসুবিধাজনক। এখানে কিছু কিছু শেল অসম্ভব সুন্দর ছিল। আর ঘরের মধ্যেটা দেখুন, মধ্যেখানে কিছু বড় শেল রাখা আছে। আর এই ঘরেই আমরা দেখেছিলাম এই বিভৎস বড় বড় শেলগুলি। আর এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছও ছিল। আর এরপরে ছিল এই রং বেরঙের ভিডো টেট্রা। আর এগুলো সবই হলো এই রং বেরঙের ভিডো টেট্রা মাছ। মাছগুলি কি সুন্দর দেখুন, রং বেরঙের আর একদম ছোট্ট 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 ছোট মাছ, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দেখুন এটি একটি হলুদ রঙের মাছ, হলুদ রঙের ভিডো টেট্রা। এখানে একটি সবুজ রঙের ভিডো টেট্রা আছে, আর এখানে দেখুন হলুদ আর সবুজ দুটি ভিডো টেট্রা একসাথে। আর এখানে আরো কিছু ছোট ছোট মাছ আছে। এটি একটি বক্স ফিশ বা বক্স মাছ। আপনি যদি নীলদ্বীপের লক্ষণপট্টু সমুদ্র সৈকতে যান তাহলে আপনি সেখানে এখানকার মতন সব রকমেরই কোরাল, শেল বা মাছ দেখতে পাবেন।
এটি একটি কৈকা মাছ। লক্ষণপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জীব এবং উদ্ভিদ আপনি সমুদ্র সৈকতে চলতে চলতেই দেখতে পাবেন। এরপরে আছে হলো এই গোল্ডফিশ, আর এই মাছগুলি তো আমাদের কাছে খুবই পরিচিত, আমরা এদেরকে অ্যাকুয়ারিয়ামে দেখেই থাকি, তাই না? এর পরেরটিতে ছিল এই জেব্রা ফিশ। এর পরেরটিতে আছে এই সি অর্চিন। এগুলি কিন্তু বেশ ভয়ঙ্কর, মনে আছে আমি এগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম লক্ষণপুর 2 বিচের ভিডিওতে। আর এগুলি হলো স্টারফিশ। দেখুন এপাশে একটি স্টারফিশ, এখানে প্রচুর স্টারফিশ আছে। এটি একটি নীল রঙের স্টারফিশ, আর সামনে দেখুন নীল রঙের আছে, হলুদ রঙের আছে, প্রচুর স্টারফিশ কিন্তু এখানে রয়েছে। এইগুলি দেখুন দেওয়ালের গায়ে এরকম লেগে থাকে, আর এখানে কিন্তু দুটো স্টারফিশ আছে, এখানে একটা আর এখানে একটা নিচে। এগুলি হলো স্টারফিশ। এরপরে আছে এটি অ্যাঞ্জেল ফিশ। এই অ্যাঞ্জেল ফিশকেও কিন্তু আমরা অ্যাকুয়ারিয়ামে দেখতে পাই। অ্যাঞ্জেল ফিশের ব্যাপারে কিছু এখানে তথ্য দেওয়া ছিল। আর এরপরে ছিল ব্ল্যাক মোর। এরপরে ছিল লবস্টার শেল। আমরা যখন থাইল্যান্ডে গেছিলাম তখন এরকম বড় বড় লবস্টার দেখেছিলাম, ওখানে তো এর থেকেও বড় বড় লবস্টার ছিল। আর উপরে আছে সাপ, এগুলি হলো স্নেক। এগুলি হলো গ্রুপার। আন্দামানের সমুদ্রে পাওয়া যায় বিভিন্ন রকম গ্রুপারের ছবি এবং তাদের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এগুলি সবই সাপ। এখানে কেমন করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জগুলি তৈরি হয়েছিল তার ইতিহাস দেওয়া আছে। এখানে ব্যারেন আইল্যান্ডের একটি ছবি দেওয়া আছে। ভারতবর্ষে কেবলমাত্র এই ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপেই আমাদের অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে। এখানে কিছু ভৌগোলিক ইতিহাস দেওয়া আছে, কেমন করে এই আন্দামানের দ্বীপগুলি তৈরি হয়েছিল বা কেমন করে লাভা নির্গত হয়েছিল এই সমস্ত ব্যাপারে। এখানে আন্দামানের কিছু লোকালদের ছবি দেওয়া আছে, এদেরকে বলা হয় জারোয়া। এটি হলো আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের ম্যাপ। এখানে জায়গার সাথে আদিবাসীদের নাম এবং তাদের সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে। প্রথমেই আমরা দেখলাম নিকোবরস, এবং তারপরে এটি হলো শম্পেন্স, এটি হলো সেন্টিনেলসদের ব্যাপারে দেওয়া রয়েছে। আর একটু নিচে নামলে এখানে রয়েছে শম্পেন্স। শম্পেন্সরা থাকে এই ইন্দিরা পয়েন্টে, নিকোবরিসরা থাকে কার নিকোবর আইল্যান্ডে, এবং ওং এরা থাকে হাডবে আইল্যান্ডে। এরপরে আছে গ্রেট আন্দামানিস, এরা থাকেন মান্দামানে। এরপরে আছেন জারোয়া, এই জারোয়ারা থাকেন সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামানে। এখানে আন্দামানের ন্যাচারাল ইকোসিস্টেম, এখানকার গ্রাসল্যান্ড, রেইন ফরেস্ট এই সমস্ত বিষয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে। এখানকার ম্যানগ্রোভসের ছবি দেওয়া আছে, এখানকার থাকা বিভিন্ন স্পিসিস বা প্রাণীর সম্পর্কিত তথ্য এবং ছবি দেওয়া রয়েছে। এগুলি হলো ম্যানগ্রোভ গাছের মূল বা রুট। আন্দামানের জঙ্গলে কত রকমের কাঠ পাওয়া যায় তার একটি লিস্ট দেওয়া রয়েছে এখানে। অবশেষে আমরা চলে এসেছিলাম এই মিউজিয়ামের শেষ ঘরটিতে, আর এই শেষ ঘরটি ছিল সবচেয়ে সুন্দর। কেন? এখানে আন্দামানে থাকা বিভিন্ন আদিবাসীদের জীবনযাত্রা, জীবন প্রণালী, তাদের
কেমন করে তারা থাকেন সেই সমস্ত ব্যাপারে দেখানো হয়েছিল। শুধু তথ্য দেওয়াই হয়নি, পুরো মূর্তি তৈরি করে দেখানো ছিল। যেমন জারোয়াদের, শম্পেন্সদের, কেমন করে তারা জীবনযাপন করেন, কেমন বাড়িতে থাকেন, কেমন করে শিকার করেন, তাদের ঘর কেমন হয়, সব কিছু এখানে দেখানো হয়েছিল। খুবই সুন্দর ছিল এই ঘরটি। আর এরা হলো নিকোবারিস। এনারা দেখুন আমাদেরই মতন জামা কাপড় কিন্তু পরেন। বেশ ভালো লাগলো না? আমরা মার্চ মাসের একদম শেষের দিকে এসেছি আন্দামান ঘুরতে। এটা অ্যাকচুয়ালি আন্দামান ঘুরতে আসার উপযুক্ত সময় নয়। এখন কিন্তু আন্দামানে বেশ গরম পড়ে গেছে আর ঘুরতে বেশ কষ্ট হচ্ছে। এখানে প্রচণ্ড গরম আর সমুদ্রের ধারের আবহাওয়া যেরকম হয়, প্রচণ্ড ঘাম হচ্ছে, তাই খুব কষ্টও হচ্ছে ঘুরতে। আর প্রচণ্ড রোদের তেজ, প্রচণ্ড জল খেলেও মনে হচ্ছে শরীর থেকে জল সমস্ত বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে। মনে হচ্ছে শরীরে কোনো এনার্জি নেই, কিছু করার জন্য কোনো রকম এনার্জি পাওয়া যাচ্ছে না। শেষ যে ঘরটিতে আমরা ঢুকেছিলাম, অর্থাৎ আদিবাসীদের ঘরটি, সেটি এসি রুম ছিল। আর ওখানে গিয়ে যে কি ভালো লাগছিল কি বলবো। আর ওখান থেকে বেরিয়ে আবার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। আসলে আন্দামান আসার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আমরা মার্চ মাসের এন্ডে এসেছি বলে আমাদের এত কষ্ট হচ্ছে। আপনারা যদি আন্দামান আসার প্ল্যান করেন তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে করবেন। অবশেষে আমরা এই জাদুঘর বা মিউজিয়ামের সর্বশেষ পর্যায়ে চলে এসেছিলাম। এখানকার আদিবাসীরা অর্থাৎ জড়োয়া, সেন্টিনেলিস, এরা বিভিন্ন রকমের যে সমস্ত জিনিস ব্যবহার করেন সেগুলোই রাখা ছিল। If you enjoyed the visit, please ring the bell. হ্যাঁ, ভালো তো লেগেইছে, এনজয়ও করেছি, তাই বেলটিও বাজিয়ে দিলাম। গরমে অতিষ্ঠ হয়ে আর না পেরে আমরা মিউজিয়ামের বাইরে থেকে প্রথমে কিনলাম একটি ডাব। দেখুন এখানে ডাবগুলো কত বড় বড়। এত বড় ডাবটা আমরা পেয়েছি মাত্র 40 টাকাতে। এখানে এক কাপ চা পাওয়া যায় 50 টাকাতে। পাঞ্চা है एक्चुअली क्या होता है, मोटा सांस इसमें है, उसका स्वाद अच्छा है, पतला वाला अच्छा होता है, इसका मीठा नहीं। কিন্তু এগুলোতে বেশি জল পাওয়া যাবে। हाँ, গুগল ম্যাপ লাগিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। এই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখার পর আমরা যাব করবেনস্কপ বিচ এবং চিড়িয়া টাপু। করবেনস্কপ বিচে আমরা সেদিন স্নান করেছিলাম। পোর্ট ব্লেয়ারে গুটি কয়েক সমুদ্র সৈকতেই স্নান করার অনুমতি আছে। করবেনস্কপ বিচ সেরকমই একটি বিচ যেখানে আপনি স্নান করতে পারেন। আমরা সেদিন করবেনস্কপ বিচে স্নান করেছিলাম এবং তারপরে চলে গিয়েছিলাম চিড়িয়া টাপুতে সানসেট বা সূর্যাস্ত দেখার জন্য। চিড়িয়া টাপু আরেকটি কারণেও বিখ্যাত। ওখানে পাহাড়ে আপনি ট্রেকিং করতে পারেন, সেটি কিন্তু বেশ সুন্দর। আমরা যদিও আজকে ট্রেকিং করতে যাব না, আমরা আজ ওখানে যাব শুধুমাত্র সূর্যাস্ত দেখতে। আমরা আরও একদিন চিড়িয়া টাপু যাব ট্রেকিং করার জন্য। সঙ্গে থাকবেন, সেই ভিডিও আসবে। পৌঁছে গেছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য চিড়িয়া টাপুর সূর্যাস্তের একটি ছোট্ট দৃশ্য। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।